গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের ঈদের ছুটি ভালোই কাটলো। তোমরা যে যেখানেই থাকো না কেন, ঈশ্বরের কাছে তোমাদের সুস্থতা কামনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে দ্বিতীয় অধ্যায়ের উপর দ্বিতীয় লেকচার, অর্থাৎ টোটাল যদি বলি একত্রে লেকচার 5, আজকে আমাদের পঞ্চম ক্লাস। আমরা এর আগে যে 4টি ক্লাস কমপ্লিট করেছি, তোমরা আশা করি ক্লাসগুলো ভালো মতো বাসায় মনোযোগ দিয়ে পড়েছ। আমাদের এভাবেই চলতে হবে, পরিস্থিতির সাথে তাল মিলিয়ে। দেখা যাক, ঈশ্বর আশা করি আমাদের খুব তাড়াতাড়ি আমাদের এই সমস্যার সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি স্থির তড়িতের উপরের আগে একটা ক্লাস নিয়েছি, আজকে দ্বিতীয় ক্লাস। আমরা তাহলে সময় নষ্ট না করে আলোচনায় চলে আসি। আমরা শুরুতে তড়িৎ বলরেখা নিয়ে আলোচনা করব, যে তড়িৎ বলরেখা কাকে বলে, তাই না? বল রেখা। তাহলে যদি সংজ্ঞা আকারে বলি, যে তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে, তড়িৎ ক্ষেত্রে আমাকে একটা মুক্ত ধনাত্মক আধান যদি স্থাপন করা হয়, এটি যে পথে পরিভ্রমণ করে তাকে বলা হয় তড়িৎ বলরেখা। তাহলে আমাকে এখানে ঋণাত্মক আধান স্থাপন করলে হবে না, স্থাপন করতে হবে ধনাত্মক আধান, এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে বলা হয় তড়িৎ বলরেখা। বর্তমানে আমরা তড়িৎ বলরেখাকে তড়িৎ ক্ষেত্ররেখাও বলে থাকি, তাই না? তড়িৎ বলরেখাকে তড়িৎ ক্ষেত্ররেখাও বলে থাকি। এই তড়িৎ বলরেখার কিছু ধর্ম আছে, এই ধর্মগুলো আমাদের জানা খুবই দরকার। কি কি ধর্ম আছে? এক নম্বর ধর্ম হচ্ছে তড়িৎ বলরেখা খোলা বক্ররেখা, অর্থাৎ সোজা না, এটি বাঁকা, অর্থাৎ তড়িৎ বলরেখা খোলা বক্ররেখা। 2 নম্বর ধর্ম হলো তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধানে গিয়ে শেষ হবে। ধনাত্মক থেকে বের হয়ে ঋণাত্মকে গিয়ে শেষ হবে, উল্টোটা হবে না, ঋণাত্মক থেকে বের হয়ে ধনাত্মকে শেষ হবে না। তাহলে দ্বিতীয় নম্বর ধর্মটা মনে রাখাটা জরুরি, যে তড়িৎ বলরেখাগুলো অবশ্যই ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধানে শেষ হবে। এরপর 3 নম্বর ধর্ম হলো তড়িৎ বলরেখাগুলো পরস্পরের উপর আড়াআড়িভাবে পার্শ্বচাপ দেয়, ফলে দুটি বলরেখার মধ্যে বিকর্ষণ হয়। এরপর 4 নম্বর ধর্ম হলো দুটি বলরেখা পরস্পরকে কখনোই ছেদ করবে না, দুটি বলরেখা একটার সাথে একটা মিলে যাবে না। এরকম আরও অসংখ্য ধর্ম রয়েছে। তো আমরা এই 4টি ধর্ম আলোচনা করলাম, তোমরা বই দেখে আরও বাকি ধর্মগুলো পড়ে নিবে। তড়িৎ বিভব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা 9-10এও তড়িৎ বিভব পড়েছি। আমরা অনেকের হয়তো ধারণা আছে তড়িৎ বিভব কাকে বলে। অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পন্ন কাজের পরিমাণকে, অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পন্ন কাজের পরিমাণকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তাহলে আমাকে যে ধনাত্মক আধান আনতে হবে সেটা অবশ্যই অসীম থেকে। অসীম বলতে কি? তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে, তড়িৎ ক্ষেত্রের ভিতর থেকে না, তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে। তাহলে তড়িৎ বিভব যদি আমরা ধরে নিই যে অসীম থেকে অতি ক্ষুদ্র আধান কিউকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পন্ন কাজের পরিমাণ যদি ডাব্লু হয়, তবে একক আধানকে আনতে সম্পন্ন কাজের পরিমাণ কি হবে? আমরা যদি ঐকিক নিয়মে অঙ্কটা করি, যে কিউ আধানকে আনতে কাজের পরিমাণ ডাব্লু, অতএব একক আধানকে আনতে কাজের পরিমাণ হবে অবশ্যই ডাব্লু বাই কিউ। সুতরাং তড়িৎ বিভব হবে ভি = ডাব্লু বাই কিউ।
তড়িৎ বিভবের একক আমরা জানি যে তড়িৎ বিভবের একক হলো ভোল্ট, এবং এটি একটি স্কেলার রাশি। এটি একটি স্কেলার রাশি এবং এর একক হলো ভোল্ট। এখন ভোল্ট কাকে বলে? ভোল্ট কাকে বলে? আমরা বিভবের যে সমীকরণটা আছে এটা থেকে আমরা ভোল্টের সংজ্ঞাটা বের করতে পারি যে কিউ এর মান যদি 1 হয়, হ্যাঁ, কিউ এর মান 1, ডাব্লুর মান যদি 1 হয় তাহলে আমার এখানে ভি এর মান 1 হবে। ভোল্ট বলতে ভি এর একক, তাহলে ভি এর মান 1 হবে। তাহলে সংজ্ঞাটা আমাকে কিভাবে দিতে হবে? অসীম থেকে একক ধনাত্মক আধানকে বা প্রতি কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনলে যদি সম্পন্ন কাজের পরিমাণ 1 জুল হয়, তবে ওই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলা হবে। তাহলে আমার এখানে কাজের পরিমাণ হতে হবে 1 জুল এবং একক আধানকে আনতে হবে। তাহলে ভোল্টের সংজ্ঞাটা আবার বলছি যে অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ সম্পন্ন হয় তবে ওই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলা হবে। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর বিভব 25 ভোল্ট বা 30 ভোল্ট বলতে কি বোঝায়, তাই না? তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর বিভব 25 ভোল্ট বা 30 ভোল্ট বলতে কি বোঝায়? তখন এই প্রশ্নটা অবশ্যই অনুধাবনমূলক প্রশ্ন, 2 নম্বরের জন্য এই ধরনের প্রশ্ন বেশিরভাগ সময় আসে। তো সেক্ষেত্রে আমার অনুধাবনমূলক প্রশ্নে 2টা পার্ট থাকে, তোমরা জানো যে জ্ঞান আর অনুধাবন। তাহলে জ্ঞানের পার্টটা আমরা এক্ষেত্রে বিভব কাকে বলে সেটা আগে বলবো। বিভব কাকে বলে, বিভবের সংজ্ঞাটা। আর আমরা জানি যে সংজ্ঞা থেকে যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর বিভব 25 ভোল্ট বলতে বোঝায় অসীম থেকে প্রতি কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে 25 জুল কাজ সম্পন্ন হবে। অর্থাৎ ওই বিন্দুতে আনতে একক ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে 25 জুল কাজ সম্পন্ন হবে। তো এক্ষেত্রে আমার এখানে আছে 25 না থেকে 30, 40 যে কোনো মান থাকতে পারে। আশা করি তোমরা উত্তরটা এভাবে সাজিয়ে দিতে পারবে। বিভব পার্থক্য আমরা অনেক সময় ভুল করে থাকি যে বিভব আর বিভব পার্থক্য একই জিনিস। আসলে 2টা সম্পূর্ণ আলাদা জিনিস। বিভব পার্থক্য কাকে বলে? এক্ষেত্রেও আমার একক ধনাত্মক আধানকে আনতে হবে, বাট এটা অসীম থেকে না। একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণকেই ওই 2 বিন্দুর বিভব পার্থক্য বলে। তাহলে আমার এখানে পুরো একক ধনাত্মক আধানকে সরাতে হবে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে। আর যদি শুধু বিভব বলে তখন একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে হবে। তোমরা আশা করি বুঝতে পারছো যে বিভব আর বিভব পার্থক্যের মধ্যে এখানে কি ধরনের পার্থক্য রয়েছে। তাহলে বিভব পার্থক্য আর বিভব 2টো ভিন্ন জিনিস, কিন্তু এর একক একই। বিভব পার্থক্যের একক ভোল্ট, বিভবের একক ভোল্ট। বিভব পার্থক্যের একক ভোল্ট কেন? কারণ এটা 2টো বিভবের ডিফারেন্স, বিভবের বিয়োগফল। বিভব পার্থক্য ও কাজের মধ্যে সম্পর্ক। বিভব পার্থক্য ও কাজের মধ্যে সম্পর্ক কি ধরনের সম্পর্ক হতে পারে? আমরা শুরুতেই ধরে নিই যে মনে করি 2টি বিন্দু, একটি বিন্দু হচ্ছে এ আর একটি বিন্দু বি। 2টি বিন্দু, তার একটি নাম হচ্ছে এ বিন্দু আর একটি নাম হচ্ছে বি বিন্দু। এ বিন্দুর বিভব ধরে নিলাম ভি এ আর বি বিন্দুর বিভব ভি বি। এখন একক ধনাত্মক আধানকে যদি বি বিন্দু থেকে এ বিন্দুতে আনা হয় তাহলে কৃত কাজ হবে ভি এ মাইনাস ভিবি। একক ধনাত্মক আধানকে যদি বি বিন্দু থেকে এ বিন্দুতে আনা হয় তাহলে কৃত কাজ হবে ভি এ মাইনাস ভিবি। উল্টোটাও হতে পারে যে একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে আনতে কৃত কাজ হবে তখন ভিবি মাইনাস ভি এ, তাই না? আচ্ছা, এক্ষেত্রে একক ধনাত্মক আধানের পরিবর্তে যদি আমরা কিউ ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনি তখন কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হবে কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি। তাহলে একক ধনাত্মক আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে উল্টোটা যদি বলি সেক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হবে কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। সুতরাং ভিএ মাইনাস ভিবি হোক আর ভিবি মাইনাস ভিএ হোক, 2টার ক্ষেত্রে এটা বিভব পার্থক্য। সুতরাং আমরা বাংলায় বলতে পারি কাজ ইকুয়াল টু আধান গুণ বিভব পার্থক্য।
কাজ সমান সমান আধান গুণ বিভব পার্থক্য। ইলেকট্রন ভোল্ট, ইভি, ইলেকট্রন ভোল্ট কাকে বলে? ইলেকট্রন নাম আমরা শুনেছি, ইলেকট্রন একটি কণা একটি বিন্দু থেকে 1 ভোল্ট বিভব পার্থক্যের অন্য একটি বিন্দুতে, একটা বিন্দু থেকে 1 ভোল্ট বিভব পার্থক্যের অন্য একটি বিন্দুতে একটি ইলেকট্রনকে সরাতে যে কাজ হবে তাকে বলা হবে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি একটা বিন্দু থেকে যদি আরেকটা বিন্দুতে একটি ইলেকট্রনকে সরাই, অবশ্যই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট হতে হবে, তাহলে যে কাজ হবে সেটাই হলো 1 ইলেকট্রন ভোল্ট। আমরা বিভব পার্থক্য ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক, বিভব পার্থক্য ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক, তার আগে আমাদের প্রাবল্য জানতে হবে। প্রাবল্য কাকে বলে, তাই না? প্রাবল্য না জেনে এটা তো হবে না। আচ্ছা, প্রাবল্য সংজ্ঞাটা এখানে দেওয়া হয়নি, আমি একটু বলে দিচ্ছি যে প্রাবল্য কাকে বলে। প্রাবল্য হলো যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে তাকে প্রাবল্য বলা হয়। আচ্ছা, তাহলে বিভব পার্থক্য ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক। কোনো তড়িৎ ক্ষেত্রের আবারও আগের মতোই যে মনে করি যে দুটি বিন্দু এ ও বি, এদের বিভব যথাক্রমে ভিএ ও ভিবি। সুতরাং ভিএ মাইনাস ভিবি অর্থাৎ বিভব পার্থক্যটা কী হবে? বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে কাজের পরিমাণ, বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে কাজের পরিমাণ। আচ্ছা, আমরা আবার জানি কাজের সংজ্ঞা থেকে, কাজ কাকে বলে? কাজ সমান সমান এফএস অর্থাৎ বল ইন্টু সরণ। আমরা জানি কাজ সমান সমান বল ইন্টু সরণ। তো এক্ষেত্রে বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে তার উপর ক্রিয়াশীল বলের মান ইন্টু আধানটির সরণের মান। আমরা তাহলে কি বলতে পারি যে বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে তার উপর ক্রিয়াশীল বলের মান ইন্টু আধানটির সরণের মান। সুতরাং বিভব পার্থক্য সমান সমান তড়িৎ প্রাবল্য ইন্টু বিন্দু দুটির দূরত্ব। এখানে তড়িৎ প্রাবল্যটা কেন আসলো? আমরা তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা বলেছি যে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করলে সেটি যে বল লাভ করবে সেটি হলো তড়িৎ প্রাবল্য। সুতরাং তড়িৎ প্রাবল্য ইন্টু বিন্দু দুটির দূরত্ব অর্থাৎ ভি ইকুয়াল টু ই ইন্টু ডি। এটি হলো তড়িৎ প্রাবল্য এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আসলে বিষয়গুলো বুঝতে পারছো? এগুলো একটু বাসায় ভালো করে পড়বে, আশা করি এগুলো তোমরা বুঝতে পারবে, কারণ এগুলো খুব কঠিন কিছু না। তোমরা এগুলো ধারণা 9-10-এও পেয়েছো, প্রাবল্য, বিভব, তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, গোলকের অভ্যন্তরে সকল বিন্দুতে বিভব সমান কেন? ব্যাখ্যা করো। গোলকের অভ্যন্তরে সকল বিন্দুতে বিভব সমান কেন? ব্যাখ্যা করো। আচ্ছা, গোলকের অভ্যন্তরে সকল বিন্দুতে বিভব সমান কেন? ব্যাখ্যা করো। গোলকের অভ্যন্তরে ধরে নেই যে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব ভি নট এবং গোলকের পৃষ্ঠে বিভব ভি। অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব ভি নট এবং গোলকের পৃষ্ঠে বিভব ভি হলে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুর বিভব পার্থক্য সমান সমান ভি মাইনাস ভি নট। আমরা জানি, একটু আগে আমরা পড়েছি যে বিভব পার্থক্য সমান সমান প্রাবল্য ইন্টু দূরত্ব। তাহলে ওইভাবে আমরা লিখেছি যে সুতরাং বিভব পার্থক্য ভি মাইনাস ভি নট ইকুয়াল টু দূরত্ব ইন্টু প্রাবল্য।
আচ্ছা, কিন্তু গোলকের অভ্যন্তরে কোনো আধান না থাকায়, গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে আধান না থাকায় প্রাবল্য ই সমান সমান 0। তাহলে আমরা যদি ই এর মানটা উপরের সমীকরণে বসাই, সুতরাং ভি মাইনাস ভি নট ইকুয়াল টু 0 বা ভি ইকুয়াল টু ভি নট, অর্থাৎ গোলকের অভ্যন্তরে সকল বিন্দুতে বিভব সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। গোলকের অভ্যন্তরে কোনো আধান থাকে না, সেই জন্য গোলকের অভ্যন্তরে প্রাবল্য 0। আর এই প্রাবল্য 0 যদি আমরা বসাই, তখন আমরা ভি মাইনাস ভি নট ইকুয়াল টু 0 বা ভি ইকুয়াল টু ভি নট। এর থেকে সহজেই বোঝা যায় যে গোলকের অভ্যন্তরে সকল বিন্দুতে বিভব সমান। আবার এখানে প্রশ্নটা উল্টোভাবেও হতে পারে যে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রাবল্য 0 কেন? এই প্রশ্নের উত্তরটাও আমরা এটার মাধ্যমে ঘুরিয়ে দিতে পারি। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু। দ্বিমেরু, এখানে দ্বি বলতে কি বোঝায়? দুইটা মেরু, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু কাকে বলে? একজোড়া সমান ও বিপরীতধর্মী বিন্দু আধান, সমান ও বিপরীতধর্মী বিন্দু আধান অল্প দূরত্বে অবস্থিত থাকলে তখন তাকে তড়িৎ দ্বিমেরু বলে। এখানে দূরত্বটা অবশ্যই অল্প হতে হবে, বেশি দূরত্ব হলে হবে না। তড়িৎ দ্বিমেরু, এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ভ্রামক হলো যে মধ্যবর্তী দূরত্ব এবং যে কোনো একটা আধান এর গুণফল। ভ্রামক হলো যে মধ্যবর্তী দূরত্ব এবং যে কোনো একটি আধান এর গুণফল হলো ভ্রামক। সুতরাং যদি আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলি, তাহলে বলতে পারি যে তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে ওই তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। মধ্যবর্তী গুণফলকে বলা হয়, মধ্যবর্তী দূরত্বের গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ধারক, ফিজিক্সে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধারক কাকে বলে? নাম থেকে আমরা কি বুঝি? যে ধারক মানে ধরে রাখা, কোনো কিছু ধরে রাখা। কি ধরে রাখবে বা কি সঞ্চয় করে রাখবে? অবশ্যই তড়িৎ শক্তিকে সঞ্চয় করে রাখবে। তাহলে ধারকের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? যে কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে, মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যে যান্ত্রিক কৌশল। দুইটা পাতের মাঝখানে আমরা অন্তরক পদার্থ রাখবো এবং তখন যে সিস্টেমটা তৈরি, সেই সিস্টেমের তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকেই বলা হয় ধারক। এবার চলে আসি পরিবাহীর ধারকত্ব। ধারক আর ধারকত্ব কিন্তু এক জিনিস নয়, দুইটা আলাদা সংজ্ঞা। ধারকত্ব কাকে বলে? যে কোনো পরিবাহীর বিভব প্রতি একক বাড়াতে যে পরিমাণ কাজের প্রয়োজন হয়, কোনো পরিবাহীর বিভব প্রতি একক বাড়াতে যে পরিমাণ কাজের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই পরিবাহীর ধারকত্ব। ধারকত্ব হচ্ছে বিভবের পরিমাণটা অবশ্যই একক পরিমাণ বাড়াতে হবে। তাহলে ধারকত্বের ইকুয়েশনটা কি হবে সেটা আমরা এখন আলোচনা করব। ধরলাম যে কোনো পরিবাহীর বিভব ভি পরিমাণ বাড়াতে কিউ পরিমাণ আধানের প্রয়োজন হয়। কোনো পরিবাহীর বিভব ভি পরিমাণ বাড়াতে কিউ পরিমাণ আধানের প্রয়োজন হয়। সুতরাং বিভব একক পরিমাণ বাড়াতে কি হবে? একক পরিমাণ বাড়াতে কিউ বাই ভি পরিমাণ আধানের প্রয়োজন হবে, অর্থাৎ ধারকত্ব সি ইকুয়াল টু কিউ বাই ভি। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। ধারকত্বের একক ফ্যারাড। আচ্ছা, ফ্যারাড কাকে বলে? ধারকত্বের একক যেহেতু ফ্যারাড, সি ইকুয়াল টু কিউ বাই ভি। যদি আমার এখানে ভি এর মান অন হয় এবং কিউর মান অন হয়, তখনই সি এর মান অন পাওয়া যাবে। তাহলে আমরা সংজ্ঞা আকারে যদি কি বলি, যে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বাড়াতে যদি 1 কুলম্ব আধানের প্রয়োজন হয়, বিভব 1 ভোল্ট বাড়াতে যদি 1 কুলম্ব আধানের প্রয়োজন হয়, তখন ওই পরিবাহীর ধারকত্বকে 1 ফ্যারাড বলা হবে। তখন ওই পরিবাহীর ধারকত্বকে 1 ফ্যারাড বলা হবে। এখন কোনো পরিবাহীর ধারকত্ব যদি 20 ফ্যারাড বা 50 ফ্যারাড বলতে কি বোঝায়? এখানে ফ্যারাডের সংজ্ঞা থেকে খুব সহজেই এর ব্যাখ্যা দেওয়া যায়। কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বাড়াতে যদি 20 কুলম্ব আধানের প্রয়োজন হয়,
অথবা কোনো পরিবাহীর বিভব 20 ভোল্ট বাড়াতে যদি 1 কুলম্ব আধানের প্রয়োজন হয়। এইভাবে আমরা সংজ্ঞাগুলো দিতে পারি। আমরা আসি পরবর্তী প্রশ্নে, যে কোনো পরিবাহীর ধারকত্ব 10 ফ্যারাড বলতে কি বোঝায়। তো সুতরাং কোনো পরিবাহীর ধারকত্ব 10 ফ্যারাড বলতে বোঝায় যে ওই পরিবাহীর ধারকত্ব 10 বলতে বোঝায় কি ওই পরিবাহীর বিভব 1 ভোল্ট বাড়াতে 10 কুলম্ব আধানের প্রয়োজন। বিভবের পরিমাণ 1 ভোল্ট বাড়াতে 10 কুলম্ব আধানের প্রয়োজন, তাই না? এখানে 10 ফ্যারাডের পরিবর্তে 50 ফ্যারাড থাকতে পারে, 40 ফ্যারাড থাকতে পারে। তাহলে আমরা যদি এখানে একটা প্রশ্নের উত্তর বুঝি, বাকি প্রশ্নগুলো সাজিয়ে উত্তরটা দিতে পারবো। আচ্ছা, তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স কাকে বলে? যে কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের সাথে লম্ব বরাবর, কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের সাথে লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে ওই তলের সাথে সংশ্লিষ্ট তড়িৎ ফ্লাক্স বলে। তাহলে ক্ষেত্রফলকে যদি আমরা এস ধরি এবং তড়িৎ ক্ষেত্রের উপাংশ, অথবা যদি তড়িৎ ক্ষেত্র ই হয় তাহলে তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু কী হবে? ইএস। সুতরাং তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু ইএস। তাহলে তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞাটা আমরা ভালো করে মনে রাখবো, কারণ এটা থেকে তড়িৎ ফ্লাক্সের একক বা তড়িৎ ফ্লাক্স এত বলতে কী বোঝায় এই ধরনের প্রশ্নগুলো থাকবে। সো সেক্ষেত্রে যদি আমরা সংজ্ঞাটা ভালোভাবে বুঝি তাহলে এই ধরনের প্রশ্ন উত্তরগুলো আমরা সংজ্ঞা থেকে বলতে পারবো। কিন্তু যদি তড়িৎ ক্ষেত্র তলের লম্ব বরাবর ক্রিয়া না করে, যদি তড়িৎ ক্ষেত্র তলের লম্ব বরাবর ক্রিয়া না করে লম্বের সাথে থিটা কোণে ক্রিয়া করে, তাহলে লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশ ফাই ইকুয়াল টু হবে ইএস কস থিটা। ইএস কস থিটা। সুতরাং তড়িৎ ফ্লাক্স হবে ফাই ইকুয়াল টু ই ডট এস। এখানে যদি আমরা জানি যে ভেক্টরের ডট গুণনের ক্ষেত্রে কস থিটা আসে, সুতরাং এখন কস থিটা বাদ দিয়ে ভেক্টরের ডট গুণন হয়েছে। তাহলে এখান থেকে কি বোঝা যায় প্রিয় শিক্ষার্থীরা, তড়িৎ ফ্লাক্স কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? এখানে ই এবং এস এর উপর ভেক্টর চিহ্ন আছে, বাট ফাইয়ের উপর ভেক্টর চিহ্ন নেই। সুতরাং আমরা বলতে পারি যে তড়িৎ ফ্লাক্স অবশ্যই স্কেলার রাশি, কারণ ডট গুণনের ফলে আমরা স্কেলার রাশি পাই। গাউসের সূত্র। গাউসের সূত্রটা কাকে বলে? যে তড়িৎ ক্ষেত্রে কোনো বদ্ধ কল্পিত তলের তড়িৎ ক্ষেত্রে কোনো বদ্ধ কল্পিত তলের তড়িৎ ফ্লাক্সের এপসাইলন নট গুণ হবে ওই তল দ্বারা আবদ্ধ মোট তড়িৎ আধানের সমান। সুতরাং অর্থাৎ তড়িৎ ফ্লাক্সের এপসাইলন নট গুণ হবে কি ওই তল দ্বারা আবদ্ধ মোট তড়িৎ আধানের সমান। আচ্ছা, তো যদি আমরা এই ক্ষেত্রে কোনো বদ্ধ তলের ক্ষেত্রফল এস ধরি এবং ওই তল দ্বারা আবদ্ধ মোট আধান যদি কিউ হয়, তাহলে গাউসের সূত্র অনুসারে এপসাইলন নট ফাই ইকুয়াল টু কিউ, বা এখানে ডট গুণনটা আনা যায় ফাই এপসাইলন নট, তারপর এখানে যে ইন্টিগ্রেশনের যে চিহ্নটা ব্যবহার করা হয়েছে এর মাঝে একটা গোল চিহ্ন আছে, এটা মূলত বদ্ধ বোঝানোর জন্য। এখানে এপসাইলন নট হচ্ছে শূন্যস্থানের ভেদনযোগ্যতা। সুতরাং তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু লেখা যায় ইন্টিগ্রেশন ই ডট ডিএস কিউ বাই। এটি আমাদের গাউসের সূত্রের গাণিতিক রূপ। আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করলাম, কিছু অনেক বিষয় ধারণা তোমাদের 9-10-এ ছিল না বা ফার্স্ট ইয়ারে ছিল না, বিষয়গুলো জানা খুবই জরুরি। আমরা আজকে যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো তোমরা বাসায় ভালো করে শিখবে, বই পড়বে, বই পড়তে গিয়ে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হবে, প্রশ্নগুলো লিখে রাখবে। আমাদেরকে ফোন করে প্রশ্নগুলো বলবে, আমরা উত্তরটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা বছর অর্থাৎ ফার্স্ট ইয়ার চলে গেছে, তোমাদের সামনে সেকেন্ড ইয়ার শুরু হয়েছে। সুতরাং আমাদের এই সেকেন্ড ইয়ারের সময় খুবই কম। আমরা জানি আমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করব, আমাদের অবস্থা যেভাবেই থাকুক না কেন আমরা যেন আমাদের পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ি। ফিজিক্স খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট।
এই সাবজেক্টটি যদি আমরা প্রতিনিয়ত পড়াশোনার মধ্যে না থাকি তাহলে আমরা এটি কিছুই ভালো মতো বুঝতে পারবো না, তাই না? আমরা ফিজিক্সে যদি ভালো রেজাল্ট করতে পারি আমরা আমাদের জীবনের অনেক দ্বার খুলে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তোমরা এভাবে চালিয়ে যাও। আমরা তোমাদের সার্বিক মঙ্গল কামনা করছি। ভালো থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।